আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনকে ঘিরে মুখর ক্যাম্পাস, 5 প্যানেলে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা 25 আগস্ট। পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে ঢাকার বিবৃতি। কোন দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই বলছে দিল্লি। এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে পরিবেশ বান্ধব পণ্য বানাচ্ছে ফরিদপুরের মিতু। দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি করছেন বিদেশে, প্রতি মাসে আয় 5 লাখ টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা 26 আগস্ট বিকেল 4টায় প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 25 আগস্টের মধ্যে। আর 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। প্রচারণা চলবে ভোটের আগের দিন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ার এখন নির্বাচনী আমেজে মুখর ক্যাম্পাস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বুধবার বিকেল এক ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের 28 পদের মোট 509টি মনোনয়নপত্র জমা পড়েছে। তারা জানালেন, অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও ডাকসুর শীর্ষ 3 পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে 5টি প্যানেলের মধ্যে। ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক পরিচিত মুখ রয়েছে এসব প্যানেলে। গতকাল প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এবং বামপন্থী 3 সংগঠনের যৌথ প্যানেল অপরাজয় 71, অদম্য 24। এর আগে প্যানেল ঘোষণা করেছিল প্রতিরোধ পর্ষদ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ডিইউ ফার্স্ট, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং স্বতন্ত্র প্যানেল সম্মিলিত ছাত্র ঐক্য। ভারতের মাটিতে আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নিতে দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে ভারতকে এই আহ্বান জানানো হয়। এর জবাবে ভারতের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতীয় আইনে কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। ভারতে বসে শেখ হাসিনা ও অন্যান্য নেতাকর্মীরা দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। সম্প্রতি খবর এসেছে, কলকাতায় দলের স্থায়ী কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা। এ অবস্থায় দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ঢাকা। এতে বলা হয়েছে, ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলা বাংলাদেশের সুস্পষ্ট অবমাননা। এমন কার্যক্রম দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে উল্লেখ করা হয়। তাই কেউ যেন ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে দিল্লিকে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাবে ভারত সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ ভারত সরকার দেয় না। তিনি আরও বলেন, বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত। মিজান শাহজাহান, এটিএন বাংলা। জুলাই সনদের চূড়ান্ত খসড়া সই করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়ার শেষ সময় আগামী 22 আগস্ট বিকেল 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনের গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল এখনও চূড়ান্ত খসড়া কমিশনে জমা দেয়নি। তবে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সনদের চূড়ান্ত খসড়ায় সই করে জমা দিয়েছে কমিশনে। বেশ কয়েকটি দল এটি পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছে বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্টরা। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রক্রিয়া নিয়ে এখনও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে কমিশন।
উদ্বোধন হওয়ার ৩ বছরেও চালু হয়নি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচর রেল স্টেশন সংলগ্ন ট্রমা সেন্টারটি। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালটি চালু করার দাবি জানিয়েছেন যাত্রী ও এলাকাবাসী। দ্রুত জনবল নিয়োগ দিয়ে ট্রমা সেন্টারটি চালু করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের সন্ন্যাসী চর রেল স্টেশন এলাকায় 2022 সালের নভেম্বরে 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি উদ্বোধন করা হয়। নতুন একাধিক ভবন সহ হাসপাতালটি উদ্বোধনের 3 বছর হতে চললেও এখনও শুরু হয়নি চিকিৎসা সেবা। অরক্ষিত থাকায় এরই মধ্যে চুরি হয়ে গেছে হাসপাতালের বিভিন্ন মালামাল, অকেজো পড়ে আছে যন্ত্রাংশ। সীমানা দেওয়াল না থাকায় নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছে ট্রমা সেন্টারটি। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে দ্রুত হাসপাতালটি চালুর দাবি এলাকাবাসীর। এই রোগীগুলা ঢাকা অথবা ফরিদপুর নিতে তারা প্রাণহানি অতিরিক্ত হয়ে যেতেছে। সামনে যে হসপিটালটা আছে ওটা যে কোনো মানুষের দুর্ঘটনা হইলে ওখানে নেওয়া জরুরি, এই কারণে ওটা জরুরি চালু হওয়া উচিত। বর্তমানে উপদেষ্টার কাছে যে ট্রমা সেন্টারটি অতি শীঘ্র এবং দ্রুতগামী ভাবে প্রতিষ্ঠানটি চালু করার জন্য, রাস্তাঘাটে যারা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, তাদের অনেক সুবিধা হবে, এই জন্য আমরা আকুল আবেদন করতেছি। এই ট্রমা সেন্টারে এখনো নিয়োগ দেওয়া হয়নি জনবল, তবে এটি চালু করতে চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবলের চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যে নিয়োগ হবে, ওই নিয়োগের মাধ্যমে প্রসেসিং একটু সময় লাগে, আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ের ব্যাপার আছে, রাজস্ব খাতে পদ সৃজনের ব্যাপার আছে। তো আমরা চাহিদা দিয়ে রেখেছি, আমরা আমাদের প্রশাসনিক কার্যক্রম চলমান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি শীঘ্রই জনবল নিয়োগের মাধ্যমে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। পরিসংখ্যান বলছে গেল 1 বছরে এক্সপ্রেসওয়েতে 135টি দুর্ঘটনায় 131 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মাওয়া অংশে 72টি দুর্ঘটনায় মারা গেছেন 64 জন, আহত হয়েছেন 78 জন। শিবচরের এই ট্রমা সেন্টারটি দ্রুত চালু হলে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হার কমবে বলে আশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। কচুরিপানা, ফেলে দেওয়া পাটের আঁশ, ছন আর হোগলা পাতা, এই অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই ফরিদপুরের সাবিকুন নাহার মিতু বানাচ্ছেন দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব পণ্য। বর্তমানে তার তৈরি ব্যাগ, ঝুড়ি, টিস্যু বক্স, ফুলের টব, টুপি সহ প্রায় 50 ধরনের পণ্য যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। প্রতি মাসের সব খরচ বাদ দিয়েই আয় হচ্ছে 5 লাখ টাকা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, আর জানাচ্ছেন মিজান শাহজাহান। ফরিদপুর শহর থেকে 30 কিলোমিটার দূরে মধুখালী উপজেলার শ্রীপুর গ্রামের সাবিকুন নাহার মিতু পড়াশোনা শেষে বেশ কিছুদিন ছিলেন বেকার। 2020 সালে করোনা মহামারীর সময়ে যখন ছোট ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিচ্ছিলেন, তখনই তিনি সিদ্ধান্ত নেন নিজে স্বাবলম্বী হবেন ও গ্রামের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। নিজের সঞ্চয় আর স্বর্ণালঙ্কার বিক্রি করে 5 লাখ টাকা পুঁজিতে কেনেন 12টি মেশিন। শুরু করেন মাত্র 15 জন নারী শ্রমিক নিয়ে। প্রতিষ্ঠা করেন লাম ক্রিয়েশন নামে হস্তশিল্প কারখানা। সেখান থেকে শুরু তার পথ চলা। এখন 2টি সংস্থার মাধ্যমে বিদেশেও রপ্তানি হচ্ছে তার তৈরি পণ্য। খুব শিগগিরই নিজস্ব উদ্যোগে বিদেশে সরাসরি পণ্য পাঠানোর পরিকল্পনাও রয়েছে তার। প্রথম যখন আমি মালটা দেই, তখন আমার 30,000-এর মতো আমার বিক্রি হয়। তো ওইটাই ছিল আমার একমাত্র পুঁজি, এবং ওখান থেকে আমি আমার কর্মীদের বেতন, তারপর মেশিনের পাসপত্র, এগুলো করে আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করি। আমার এই পণ্যগুলো আমরা সাপ্লাই হিসেবে কাজ করছি, আমরা সরাসরি এখনো বায়ার পাইনি। আমরা বেডি ক্রিয়েশন এবং গোল্ডেন জুট, ঢাকার আরও একটা কোম্পানি, এইসব কোম্পানিতে সাপ্লাই হিসেবে কাজ করছি। মিতুর সফলতার গল্প বদলে দিয়েছে এলাকার চিত্র। বর্তমানে তার কারখানায় কাজ করছেন 2 শতাধিক নারী পুরুষ। এছাড়া চুক্তিভিত্তিক আরও 3 শতাধিক নারী কাজ করছেন বিভিন্ন গ্রামে। ফলে স্বাবলম্বী হয়েছেন 5 শতাধিক মানুষ। 4,000 থেকে এখন আমার 6,000 টাকা বেতন। আমি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমি সংসারটা চলতেছে। অনেক আমার আগের চেয়ে উন্নতি হয়েছে, জায়গায় কাছে ঢুকে
ছেলে মেয়ে পড়ালেখা সব আমি করতেছি। সংসারেতে কারোর কাছ থেকে টাকা নেওয়া লাগে না, মানে আমার নিজের চলার মতো আমার এই বেতন দিয়ে আমার চলাটা আমি চলতে পারি। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি প্রশিক্ষণ ও সহায়তা পেলে মিতুর মতো আরও অনেক নারী উদ্যোক্তা হতে আগ্রহী উঠবে। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমে ফরিদপুরের এই নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএসসি ইঞ্জিনিয়ারদের কটাক্ষ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এমন দাবি জানান আন্দোলনকারীরা। কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারা দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের 7 দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য করে তারা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে মেধা বিরোধী কোটা দাবি করেছে। এ সময় ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলনের বিরুদ্ধে থাকতে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। এর আগে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে জড়ো হয়। প্রকৌশল খাতে বৈষম্য, প্রতারণা কিংবা যোগ্যতাবিহীন অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের অস্তিত্ব, মর্যাদা ও পেশার সম্মানের প্রশ্নে কোনো আপোষ নেই। প্রকৌশল মানে প্রকৌশলী, টেকনিশিয়ান মানে টেকনিশিয়ান। এই সীমারেখা ভাঙার যে কোনো চেষ্টা প্রতিহত করতে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। আমরা দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাচ্ছি, এই অন্যায় ও অযৌক্তিক ডিপ্লোমা আন্দোলনের বিরুদ্ধে আপনাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। রাঙামাটির কাপ্তাই লেকের পানি আবারও বিপদসীমার কাছাকাছি উঠে আসায় দ্বিতীয় দফায় কর্ণফুলী নদীতে পানি ছাড়া শুরু হয়েছে। বুধবার রাত 8টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেয় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে ধাপে ধাপে আরো বেশি পানি ছাড়ার জন্য স্পিলওয়ের গেট খোলা হবে। বর্তমানে 5টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় 32,000 কিউসেক পানি কর্ণফুলীতে প্রবাহিত হচ্ছে। এর আগে 4 থেকে 13 আগস্ট প্রথম দফার বাঁধের 16টি গেট খুলে পানি ছাড়া হয়েছিল। এতে কর্ণফুলীর পানির স্রোত বেড়ে গেলে রাঙামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনা নৌ ফেরি চলাচল 4 দিন বন্ধ রাখতে হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরো 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা জানিয়েছে, তারা গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। সেখানে এখনো প্রায় 10 লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন। এছাড়া নতুন করে আরো 60,000 সেনা মোতায়েন করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের চাপে রাশিয়ার তেল আমদানি কমাতে শুরু করেছে ভারত, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে চীন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, অক্টোবর ও নভেম্বর সরবরাহের জন্য অন্তত 15টি নতুন চালান কিনেছে চীনা রিফাইনারি গ্রুপগুলো, যেখান থেকে আগে নিয়মিত তেল কিনত ভারত। এদিকে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় ভারতের কাছে 5% ছাড়ে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। ফারহিন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 2022 সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো রুশ জ্বালানি আমদানি কমালেও ভারত চিনি হয়ে ওঠে রাশিয়ার বড় ক্রেতা। তবে গত জুলাইয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন, রুশ তেল কিনলে সংশ্লিষ্ট দেশের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক বসবে। চলতি মাসের শুরুতে ভারতীয় রপ্তানি পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপের পরপরই তেল কেনা কমিয়ে দেয় নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, এখন চীনের জন্য এটি এক ধরনের সুযোগ। গত বছর ভারত রাশিয়া থেকে $53 বিলিয়ন তেল কিনেছিল, যা তাদের মোট আমদানির 36%। অন্যদিকে চীন কিনেছিল $62.6 বিলিয়ন তেল। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত কেনা কমালে রাশিয়ার জন্য সেটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, কারণ চীন একা ভারতের পুরো ঘাটতি পূরণ করতে পারবে না। জ্বালানি বিশেষজ্ঞ মো ইউ জু জানিয়েছেন, চীনের রাষ্ট্রায়ত্ত ও বড় বেসরকারি রিফাইনারিগুলো এরই মধ্যে অক্টোবর মাসের জন্য পশ্চিম রাশিয়ার 13টি চালান ও নভেম্বরে অন্তত 2টি চালান কিনেছে।
আগে এই তেল কিনত ভারত। চীনের জন্য এটা এক ধরনের সুযোগ কাজে লাগানোর, কারণ রাশিয়ার তেলের দাম এখনো মধ্যপ্রাচ্যের বিকল্প তেলের চেয়ে ব্যারেল প্রতি অন্তত $3 কম। ভারতের উপর ট্রাম্প এখনো চাপ দিচ্ছেন, তাই চীনের জন্য কেনার এটাই ভালো সময়। এদিকে যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি 5% ছাড় দেবে বলেও জানিয়েছে দেশটি। ওদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে বদলে যাওয়া বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে এশিয়ার দুই পরমাণু শক্তিধর ভারত ও চীনের সম্পর্ক ক্রমাগত উন্নতির দিকে। মঙ্গলবার দিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুই দেশ এখন স্থিতিশীল পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের পথে প্রবেশ করেছে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এবার খেলার খবর। ভুটানকে 3-1 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবলে শিরোপার মিশন শুরু করেছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম 30 মিনিটে ছন্দ খুঁজে পাননি লাল সবুজ দলের প্রতিনিধিরা। অবশেষে 48 মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দলকে এগিয়ে নেন সৌরভী আকান্দ। 54 মিনিটে দুর্দান্ত শটে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন আলপি। যদিও গোল হজম করে দমে যাননি ভুটান। 61 মিনিটে রিনজিম দেমা ব্যবধান কমান, তবে 4 মিনিট পর আলপির দ্বিতীয় গোলে 3-1 জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডাকসু নির্বাচনকে ঘিরে মুখর ক্যাম্পাস, 5 প্যানেলে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 25 আগস্ট, পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে ঢাকার বিবৃতি, কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই বলছে দিল্লি। এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে পরিবেশ বান্ধব পণ্য বানাচ্ছেন ফরিদপুরের মিতু। দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি করছেন বিদেশে, প্রতি মাসে আয় 5 লাখ টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।